আমরা শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজদৌল্লা নাটকটির আগের পর্বে পড়েছিলাম যে সিরাজের পরামর্শ মতো সবাই সভা ছেড়ে যুদ্ধক্ষেত্রের দিকে রওনা হলে শুধুমাত্র সিরাজ ও তাঁর পার্শ্ব সহচর গোলাম হোসেন সভায় রয়ে যান। সিরাজ যেন তাঁর সিংহাসনের দোলাচল অবস্থা প্রত্যক্ষ করতে পারেন। খুব ঝুঁকে পড়ে যখন তিনি সিংহাসন দুলছে কিনা পর্যবেক্ষণ করেন, তখন সেখানে প্রবেশ করেন তাঁর বড় মাসি ঘসেটি বেগম। সিরাজের বিরুদ্ধে চক্রান্ত করার কারণে সিরাজ তাঁকে মতিঝিল প্রাসাদ থেকে মুর্শিদাবাদে এনে নিজের কাছে নজরবন্দি করে রাখেন। প্রতিহিংসা পরায়ণ এই মহিলা সর্বদাই সিরাজের পতন কামনা করেছেন। সিরাজকে কখনো মূর্খ আবার কখনো দস্যু বলে তিরস্কার করেছেন। শুধুমাত্র সিরাজই নন, লুৎফাকেও তিনি অভিশাপ দিয়েছেন। সিরাজের পরাজয় ঘটলে ইংরেজরা লুৎফাকে যখন বন্দি করবে, তখন তার অবস্থাও ঘসেটি বেগমের মতোই হবে এবং লুৎফাও কেঁদে আকুল হবেন। ক্রমাগত এই বাক্যজ্বালা সহ্য করতে না পেরে সিরাজ শেষে কিছুটা হুমকির সুরেই ঘসেটি বেগমকে কারারুদ্ধ করার কথা বললেও তিনি জানেন যে এ কাজ তাঁর পক্ষে অসম্ভব, যেহেতু তিনি কোমল মনের মানুষ। পলাশীর প্রান্তরে সিরাজের পরাজয় অনিবার্য এই বিষোদ্গার করে ঘসেটি বেগম চলে যেতেই সিরাজও সেই দিকে এগোতে গেলে লুৎফা তাঁকে আটকে দেন। এই নাট্যাংশটিকে যে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, আজ তার ষষ্ঠ ও শেষ ভাগ। প্রথম ভাগে ছিল নবাব সিরাজদৌলার সঙ্গে ইংরেজ প্রতিনিধি ওয়াটসের কথোপকথন। দ্বিতীয় ভাগে ফরাসি প্রতিনিধি মসিয়ে লাঁর সঙ্গে সিরাজদৌলার কথোপকথন। তৃতীয় ভাগে ছিল নবাব ও তাঁর সভাসদদের মধ্যে কথোপকথন। চতুর্থ ভাগে ছিল নবাব সিরাজদৌলার সঙ্গে ঘসেটি বেগমের কথোপকথন। পঞ্চম ভাগে ছিল লুৎফা, ঘসেটি বেগম ও সিরাজের মধ্যে কথোপকথন। আর ষষ্ঠ ভাগটি হল বেগম লুৎফার সঙ্গে সিরাজদৌলার কথোপকথন। এই কথোপকথনের মাধ্যমে মূল যে বিষয়গুলি উঠে এসেছে সেগুলি হল: 1 নম্বর, সিরাজ ও লুৎফার মধ্যে ঘসেটি বেগম সম্পর্কিত কথা। 2 নম্বর, নবাব বেগমের সম্মুখে তাঁর অন্তরের যন্ত্রণা প্রকাশ করেছেন। 3 নম্বর, লুৎফাকে নবাব পলাশীর যুদ্ধের ইঙ্গিত দেন। 4 নম্বর, পলাশীর যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে সিরাজের পূর্বাভাস। ঘসেটি বেগম তো সাপসাপান্ত করে বেরিয়ে গেলেন। সিরাজও সেই দিকেই ঘসেটি বেগমের পিছন পিছনই এগোতে যাচ্ছিলেন, কিন্তু লুৎফা তাঁকে আটকে দিলেন, যেতে দিলেন না। আগের পর্ব এখানে শেষ হয়েছিল। এর পরবর্তী অংশে দেখা যাচ্ছে যে সিরাজ বললেন, বলতে পারো লুৎফা, বলতে পারো ওই ঘসেটি বেগম মানবী না দানবী? ঘসেটি বেগম যেভাবে কথায় কথায় সিরাজের প্রতি তার ঘৃণা প্রকাশ করেছেন, সিরাজকে তিরস্কার করেছেন, লুৎফার বৈধব্য এবং ইংরেজদের হাতে তার বন্দিজীবন কামনা করেছেন, সিরাজের মা আমিনা সন্তানহারা হোক এই অভিশাপও দিয়েছেন, এবং সর্বোপরি পলাশীর যুদ্ধে সিরাজ সর্বশান্ত হবেন এই কথাও সিরাজেরই মুখের উপর বলেছেন। তাতে করে সিরাজের মনে সন্দেহ জেগেছে যে ঘসেটি বেগম মানুষ নাকি দৈত্য। কারণ সাধারণভাবে এটাই ভাবা হয় যে মানুষ খারাপ আচরণ করতে পারে না, তার মানবিকতা বা মনুষ্যত্ব বোধ তাকে এসব আচরণ থেকে আটকে রাখে। তাছাড়া মানবিক গুণসম্পন্ন ব্যক্তির তার নিকট আত্মীয়ের দুঃখ যন্ত্রণা তার নজরে পড়বে। কিন্তু এখানে সিরাজের দুঃখ অনুভব করা তো দূরে থাকুক, বরং সিরাজকে যন্ত্রণা দিয়েই ঘসেটি বেগম আনন্দ পেয়েছেন। যেমন দানব বা দৈত্য সর্বদাই আচরণ করে, তেমন প্রচলিত বিভিন্ন কাহিনী অনুসারে দৈত্যরা শুধুই মানুষের ক্ষতি করে এবং মানুষকে সবসময়ই বিপদে ফেলার চেষ্টা করে।
এখানে ঘসেটি বেগম যেভাবে কুকথার বিষোদ্গার করেছেন তাতে তিনি মানুষ না হয়ে দৈত্যও হতে পারেন এমনই আশঙ্কা সিরাজ করেছেন। লুৎফা বলেন, ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা। ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। লুৎফা নবাবের কাছে অনুরোধ করেছেন যে ঘসেটি বেগমকে যেন তাঁর প্রাসাদ মতিঝিলে পাঠিয়ে দেওয়া হয়, কারণ ষড়যন্ত্রকারিণী এবং সর্বদাই বিষোদ্গার করা এরকম একজনের সঙ্গে থাকতে লুৎফা ভয় পেয়েছেন। কেউ যদি সবসময়ই আমার ক্ষতি চায় তাহলে তার সংস্পর্শে থাকতে যে ভয় করবেই, সেটাই তো স্বাভাবিক। ঘসেটি বেগম যেভাবে সবসময় দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন তা যেন বিষের সমান। বিষ কি তোমরা তো জানো। বিষ হচ্ছে এমন এক ধরনের পদার্থ যা দেহে প্রবেশ করলে মৃত্যু বা স্বাস্থ্যহানি ঘটে, যেমন সাপের বিষ বা রোগের বিষ। কিন্তু এখানে মানুষের হিংসা, দেশ প্রভৃতি মনোবৃত্তি থেকে জন্ম নেয় যে মনের বিষ, তার কথা বলা হয়েছে। তার মন এতটাই বিষিয়ে গেছে যে নিঃশ্বাস প্রশ্বাসও যেন বিষে পরিণত হয়ে চারপাশের সম্পূর্ণ পরিবেশকে এমন ভাবে বিষাক্ত করে তুলেছে যা জীবন ধারণের পক্ষে অনুপযোগী। যেভাবে সব সময় তাকাচ্ছেন দেখে মনে হচ্ছে যেন আগুন ঝরে পড়ছে, আর সেই আগুনে তিনি সবাইকে ভস্ম করে দিতে চাইছেন। আর তাঁর হাঁটা চলায়, হাত পা নাড়ায় যে ভঙ্গিমা, তাতে যেন ভূমিকম্পের মতোই সব কিছু কেঁপে উঠছে। তোমরা তো জানো যে ভূ অভ্যন্তরে যখন একটি শিলা অন্য একটি শিলার উপরে উঠে আসে তখন ভূমিতে কম্পন হয়। পৃথিবী পৃষ্ঠের অংশবিশেষের হঠাৎ অবস্থান পরিবর্তন বা আন্দোলনই হলো ভূমিকম্প। হঠাৎ করে যদি ঘরের কোনো জিনিস দুলতে শুরু করে, যেমন দেয়াল ঘড়ি, টাঙানো ছবি বা খাটসহ অন্য যে কোনো আসবাব, এবং নিজেও ঝাঁকুনি অনুভব করি, তখন বুঝতে হবে যে ভূমিকম্প হচ্ছে। সহজ কথায় পৃথিবীর কেঁপে ওঠাই ভূমিকম্প। এখানে ঘসেটি বেগমের হাত পা নাড়ার মধ্যে এতটাই জোর ছিল বা এতটাই বিকৃতি ছিল যে তা যেন ভূমিকম্পের মতোই সব কিছুকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখত। এখানে বিষ, আগুন ও ভূমিকম্প, এই যে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে, এগুলো সবই কিন্তু ধ্বংসাত্মক। এই তিনটি বস্তুর সংস্পর্শে এলে জীবননাশ অনিবার্য। ঘসেটি বেগমের সংস্পর্শে থাকলে যে তাঁদের প্রাণহানি ঘটতে পারে, লুৎফা যেন সেদিকেই ইঙ্গিত করেন। লুৎফার মুখে একথা শুনে সিরাজ বললেন, মাত্র 15টি মাস আমি রাজত্ব করছি লুৎফা। এই 15 মাসে আমার এমনই অভিজ্ঞতা হয়েছে, মানুষের এমনই নির্মমতার পরিচয় আমি পেয়েছি যে কোনো মানুষকে শ্রদ্ধাও করতে পারি না, ভালোবাসতে পারি না। মাত্র 15 মাস অর্থাৎ 1 বছর 3 মাস হয়েছে সিরাজ সিংহাসনে বসেছেন। আর এই অল্প সময়ের মধ্যেই সিরাজের যে অভিজ্ঞতা হয়েছিল, মানে যে জ্ঞান তিনি জীবন থেকে সঞ্চয় করেছিলেন, সেখানে শুধু মানুষের নির্মমতার মানে নিষ্ঠুরতার বা হৃদয়হীনতার দিকটি তার সামনে বেশি করে উঠে এসেছে। আর মানুষের এরূপ আচরণের কারণেই আজ সিরাজ কোনো মানুষকে শ্রদ্ধা মানে সম্মান করতে পারেন না, আবার ভালোবাসতেও পারেন না। আসলে সকলের চক্রান্ত, বিশ্বাসঘাতকতা তাঁর মনকে এমনভাবে ভেঙে দিয়েছিল যে সকলের জন্যই তাঁর মনের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। লুৎফা বলেন, চলুন জাহাপনা, একটু বিশ্রাম করবেন। মাত্র 15 মাসের রাজত্বকালে সিরাজকে এত যুদ্ধ করতে হয়েছে, নিজের বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্র সামলাতে হয়েছে, তার কাছের মানুষদের থেকে কটু কথা শুনতে হয়েছে যে স্বাভাবিকভাবেই তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন। আর তাঁর মনোজগতে যে কষ্ট, যে দুশ্চিন্তা ভিড় করেছে, তা তার শারীরিক অবস্থাকেও আরও অবসন্ন করে তুলেছে। তাঁর এই অবস্থার কথা লুৎফা মরমে মরমে উপলব্ধি করেন এবং সেই কারণেই তিনি সিরাজকে একটু বিশ্রাম নিতে মানে একটু জিরিয়ে নিতে বলেন। সিরাজ বললেন, বিশ্রাম? বিশ্রামের অবসর হবে পলাশির পর।
ঘাড়ের কাছে শত্রু ইংরেজ নিঃশ্বাস ফেলছে, আত্মীয় স্বজনরা আবার সেই শত্রুদের সাথেই হাত মিলিয়েছে। এরকম একটা অবস্থায় বিশ্রামের চিন্তা করা যেন বিলাসিতার মতো। মানুষ তখনই বিশ্রাম করে বা অবসর সময় কাটায় যখন তার কাছে কোনো কাজ থাকে না বা সেরকম কোনো দায়িত্ব তার কাঁধে নেই। কিন্তু এই মুহূর্তে বিদেশি শক্তির হাত থেকে দেশ ও দেশবাসীকে রক্ষা করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সিরাজের কাঁধে। তাই বিশ্রাম নেওয়ার প্রশ্নই আসছে না। বিশ্রাম যদি নিতেই হয় তাহলে পলাশির যুদ্ধের পরেই তা সম্ভব। নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে তবেই সিরাজ বিশ্রাম নেওয়ার কথা ভেবেছেন। লুৎফা বলেন, পলাশি? সে কি জাহাপনা? পলাশি নামটা শুনে লুৎফা খুবই অবাক হন। তিনি একটু অবাক হয়েই সিরাজকে প্রশ্ন করেন যে সে আবার কি বা কী ব্যাপার। এই যে রাজনৈতিক বিষয় তা থেকে লুৎফা যেন একটু দূরেই থাকতেন এবং হয়তো নবাবও তার মহিষীর উপর এই রাজনীতির আঁচ পড়তে দিতে চাইতেন না। সেই কারণেই আসন্ন পলাশির যুদ্ধ সম্পর্কে লুৎফা অবগত ছিলেন না। সিরাজ বললেন, তুমি এখনো শোনোনি? পলাশির মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা। চারপাশে যেহেতু এখন একটাই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং ভীষণভাবেই যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছে, তাই সিরাজের মনে হয়েছিল যে লুৎফার কাছেও এই খবরটা অজানা নয়। লুৎফা রাজনীতির থেকে দূরে থাকলেও এই রকম একটা খবর এখনও পাননি জেনে সিরাজ একটু অবাকই হন। পলাশির মাঠে যে আবার একটা যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছে সেই খবরটা সিরাজ লুৎফাকে দেন। লুৎফা বলেন, আবার যুদ্ধ জাহাপনা? লুৎফা এই খবরটা শুনে ভীষণভাবেই অবাক হন। একটা যুদ্ধ শেষ হতে না হতেই আবার আরেকটা? লুৎফা যেন বিষয়টা ঠিক বিশ্বাসই করতে পারছিলেন না। সিরাজ বললেন, 15 মাসের নবাবী লুৎফা, তার মাঝে পুরো একটি বছর যুদ্ধে ষড়যন্ত্র ভেদে গুপ্তচর পরিচালনায় অতিবাহিত হয়েছে। এইবার হয়তো শেষ যুদ্ধ। সিরাজ সেই হতভাগ্য যাকে তার স্বল্প সময়ের রাজত্বকালের মধ্যে বেশিরভাগ সময়টাই কাটাতে হয়েছে যুদ্ধ করে, কখনো শওকত জং তো কখনো ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকতে হয়েছে সিরাজকে। আবার এরই সঙ্গে সভাসদ ও নিকট আত্মীয়রা যে ষড়যন্ত্রের জাল বুনেছিলেন তারও মোকাবিলা করতে হয়েছে সিরাজকে। এই সব কিছু সামলানোর জন্য গুপ্তচরদেরও সঠিকভাবে পরিচালনা করতে হয়েছে। গুপ্তচরদেরকে ঠিকমতো চালনা করার ওপর শাসন ব্যবস্থার ভালো মন্দ ভীষণভাবেই জড়িত। আর একজন দক্ষ শাসক সেই যে কিনা গুপ্তচরদের সঠিকভাবে কাজে লাগাতে পারেন। গুপ্তচরদের কাজই ছিল গোপনে দেশের কোথায় কি হচ্ছে সেই সংবাদ সংগ্রহ করে এনে দেশের প্রধানকে জানানো। আর এইভাবেই সিরাজ ষড়যন্ত্রের কথাও জানতে পারেন। তাঁর শাসনকালের ক্ষুদ্র সময়টি এই সমস্ত অশান্তির মধ্যে দিয়েই কেটেছে। কিন্তু দূরদর্শী সিরাজ একথা বুঝেছিলেন যে এই পলাশির যুদ্ধই হয়তো তাঁর জীবনের শেষ যুদ্ধ। কারণ সেই সময় অন্য কোনো প্রদেশের রাজা বা নবাব বা সম্রাট কারোর সাথেই সিরাজের তেমন কোনো বিরোধ সংঘটিত হয়নি। একমাত্র ইংরেজরাই তখন ছিল সিরাজের সবচেয়ে বড় এবং শক্তিশালী প্রতিপক্ষ। তাই এই যুদ্ধে যদি সিরাজ জয়ী হন তাহলে তো তাঁর সবথেকে কঠিন প্রতিপক্ষকে তিনি পরাস্ত করতে পারবেন। সেক্ষেত্রে আর অন্য কোনো বিরোধী পক্ষ না থাকায় দীর্ঘদিন হয়তো আর কোনো যুদ্ধের প্রয়োজন পড়বে না। আবার যদি স্বয়ং সিরাজ পরাজিত হন তাহলে তো ইংরেজরাই বাংলার মসনদ অধিকার করে নেবে। তখন সিরাজ সহ বাংলার সমস্ত মানুষকেই ইংরেজদের অধীনে থাকতে হবে। তাই আর কোনো যুদ্ধের সম্ভাবনা থাকবে না। ইংরেজদের অভিসন্ধি বুঝতে সিরাজ যে বিন্দু মাত্র ভুল করেননি, পরবর্তীতে ইতিহাস তার সাক্ষ্য বহন করে। লুৎফা বলেন, শেষ যুদ্ধ? সিরাজ যে দূরদর্শিতা থেকে শেষ যুদ্ধ কথাটা বলেছেন লুৎফা সেটা অনুধাবন করতে পারেননি। যে গভীর ভাবনার বশবর্তী হয়ে সিরাজ এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলে অভিহিত করেছেন লুৎফা কিন্তু সেই ভাবনা থেকে সম্পূর্ণ অজ্ঞাত। সিরাজ বললেন, যদি জয়ী হই তাহলে হয়তো আর যুদ্ধ হবে না।
আর যদি পরাজিত হই তাহলে তো নয়ই। খুবই কঠিন সত্য। সিরাজ জয়ী হলে তার বিরুদ্ধে গর্জে ওঠা শক্তির পরাজয় ঘটবে, আর তিনি নিজে পরাজিত হলে তো আর যুদ্ধ করার মতো অবস্থায় থাকবেন না। কাজেই তিনি জয়ী হন বা পরাজিত, এই দুই পরিস্থিতিতেই যুদ্ধের সমাপ্তি ঘটবে। লুৎফা বলেন, পলাশী? হয়তো লুৎফা পলাশী নামটা শুনেই তার অন্তর থেকে কোথাও একটা কিছু অমঙ্গলের আভাস পাচ্ছিলেন, তাই তিনি নামটা শুনে যেন কেমন অবাক হয়ে পড়েন। সিরাজ বললেন, পলাশী? লাখে লাখে পলাশ ফুলের অগ্নিবরণে কোনোদিন হয়তো পলাশীর প্রান্তর রাঙা হয়ে থাকত, তাই আজও তার বুকে রক্তের তৃষা। জানি না আজ কার রক্ত সে চায়। পলাশী, রাক্ষসী পলাশী। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরের প্রায় 50 কিলোমিটার উত্তরে ভাগীরথী নদীর তীরে অবস্থিত একটি গ্রাম হল পলাশী। 1757 সালের 23শে জুন এই পলাশীর আমবাগানেই বিখ্যাত পলাশীর যুদ্ধ হয়েছিল মুর্শিদাবাদের নবাব সিরাজদৌলার সাথে রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। পলাশী নামটা এসেছে পলাশ ফুল থেকে। পলাশ ফুল তো তোমরা নিশ্চয়ই দেখেছ। টকটকে লাল ছাড়াও লালচে কমলা রঙের পলাশ ফুলই সাধারণত বেশি চোখে পড়ে, তবে হলুদ রঙের পলাশ ফুলও হয়। একসাথে অনেক লালচে কমলা রঙের পলাশ ফুল এক জায়গায় থাকলে দেখে মনে হয় যেন আগুনের মতো লাল রং ঠিকরে বেরোচ্ছে। সিরাজও সেই কথাই বলেছেন যে লাখ লাখ পলাশ ফুলের এই আগুনের মতো লালচে রঙে কোনো একদিন হয়তো পলাশীর প্রান্তর রাঙা মানে লাল হয়ে থাকত। টকটকে লাল রঙের যে পলাশ ফুল তা যেন রক্তের প্রতীক। সেই রক্ত পলাশের আচ্ছাদিত পলাশীর প্রান্তর যেন আজ সত্যিকারের রক্ত চাইছে। রক্ত পিপাসু পলাশীর বুকে আজ রক্ত পানের পিপাসা। আজ যে কোন মানুষের রক্ত পেলে সে শান্ত হবে কে জানে। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুযায়ী রাক্ষস হলো এক প্রকার দানবীয় প্রাণী। রাক্ষসরা মানুষ খেতে ভালোবাসে। স্ত্রী রাক্ষসকে রাক্ষসী বলা হয়। সেই রাক্ষসীর সঙ্গে পলাশীকে তুলনা করা হয়েছে, কারণ পলাশীর প্রান্তরে যুদ্ধে যে সমস্ত মানুষ নিহত হবে তাদের রক্তেই হয়তো রাক্ষসী পলাশীর পিপাসা মিটবে। দূরদৃষ্ট সম্পন্ন সিরাজ যেন পলাশীর এই রাক্ষসী রূপ আগেই প্রত্যক্ষ করতে পেরেছিলেন। নবাব বাহির হইয়া গেলেন, মঞ্চ অন্ধকার হইয়া গেল, করুণ সুরে বাদ্য বাজিল, যবনিকা পড়িল। নবাব মঞ্চ থেকে বেরিয়ে গেলে মঞ্চ অন্ধকার হয়ে গেল, করুণ সুরে মানে দুঃখ বেদনাময় সুরে বাজনা বেজে উঠল। নাটকের এই দৃশ্যটি এখানেই শেষ হলো, তাই পর্দা পড়ে গেল। তোমাদের পাঠ্য সিরাজদৌলা নাট্যাংশটি এখানেই শেষ হলো। এই নাটকে 8টি চরিত্র আছে, যেগুলির শুধু নাম দেওয়া আছে। দ্বিতীয় পর্বে 2টো নাম বলেছিলাম, এখানে ওই 2টো নাম সহ বাকিগুলো উল্লেখ করছি। 1 নম্বর অ্যাডমিরাল ওয়াটসন, 2 নম্বর কর্নেল ক্লাইভ, 3 নম্বর শওকত জং, 4 নম্বর হোসেন কুলি, 5 নম্বর খোজা পিদ্রু, 6 নম্বর ইয়ার লতিফ, 7 নম্বর সিনফ্রে এবং 8 আমিনা। এই 8টি চরিত্রের এখানে নাম উল্লেখ আছে। এই দৃশ্যে তাদের তেমন কোনো সক্রিয় ভূমিকা নেই। প্রতিটি পর্বের মতো এই পর্বেও আজকের পাঠ্য এই অংশটি থেকে কিছু শব্দের অর্থ আমরা আরেকবার দেখে নেব। 123 মানবী, এটি স্ত্রীলিঙ্গ, মানব অর্থে মানুষ বা মনুষ্য। 124 দানবী, এটি স্ত্রীলিঙ্গ, দানব অর্থে দনুর পুত্র বা অসুর বা দৈত্য। 125 অঙ্গ সঞ্চালন, হাত পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া বা চালনা। 126 অভিজ্ঞতা, পূর্বলব্ধ জ্ঞান। 127 নির্মমতা, নিষ্ঠুরতা বা হৃদয়হীনতা। 128 শ্রদ্ধা,
সম্মান বা ভক্তি। 129 বিশ্রাম, বিরাম বা জিরানো। 130 সম্ভাবনা, ঘটবে এমন। 131 ষড়যন্ত্র, অন্যায় করে ফাঁদে ফেলবার জন্য প্রতিকূল ব্যক্তিদের কুমন্ত্রণা বা কৌশল জাল। 132 গুপ্তচর, গুপ্তভাবে সংবাদ সংগ্রহ করে যে গোয়েন্দা। 133 অগ্নিবরণ, আগুনের মতো রক্তবর্ণ বিশিষ্ট। 134 রাঙা, রক্তবর্ণ বা লাল। 135 তৃষা, পিপাসা বা ভোগ করার বা লাভ করার প্রবল ইচ্ছা। 136 রাক্ষসী, এটি স্ত্রীলিঙ্গ। রাক্ষস অর্থে পুরাণে বর্ণিত নরখাদক ও যজ্ঞ নাশকারী অনার্য জাতিবিশেষ। 137 মঞ্চ, অভিনয়ের জন্য বেদি বা প্ল্যাটফর্ম বা স্টেজ। 138 করুণ, শোক বা আর্ত বা কাতর। 139 বাদ্য, বাজনা। 140 যবনিকা, পর্দা বা রঙ্গমঞ্চের পট। সমগ্র নাট্যাংশটি পড়ার পর এবার আমরা এই নাট্যাংশের কেন্দ্রীয় চরিত্র সিরাজদৌল্লা সম্পর্কে কিছু কথা জেনে নেব। শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজদৌল্লা নাট্যাংশটির প্রধান চরিত্র হলেন সিরাজদৌল্লা স্বয়ং। এই নাট্যাংশটি সিরাজের দরবারের একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ হলেও এই অল্প সময়ের মধ্যেও আমরা সিরাজের চরিত্রের নানা দিকের প্রতিফলন দেখতে পাই। নাট্যাংশটি অবলম্বনে সিরাজের চরিত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল: প্রথমত, অসহায়তা বোধ। চারিদিকে ষড়যন্ত্র, সন্দেহ ও সমালোচনার ঘূর্ণাবর্তের মধ্যে পড়ে সিরাজ অসহায় বোধ করেছিলেন। একদিকে তাঁর প্রধান সেনাপতি, সভাসদরা, বড়মাসি ঘসেটি বেগম ও অন্যদিকে ইংরেজদের মিলিত চক্রান্তে তিনি অসহায় হয়ে পড়েছিলেন। আবার বন্ধু স্থানীয় ফরাসিদের সাহায্য করতে না পারায় তার মধ্যে এক অসহায়তা কাজ করেছিল। সুবে বাংলার নবাব তথা সর্বময় কর্তা হওয়া সত্ত্বেও এক অসহায় পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়েই তাঁর চরিত্রটি আবর্তিত হয়েছে। দ্বিতীয়ত, অনভিজ্ঞতা। বিত্তশালী ও সুবিশাল বাংলার মসনদে বসার অভিজ্ঞতা তরুণ সিরাজের ছিল না। তাঁর বিরুদ্ধে চক্রান্তের কথা জেনেও তিনি ঘসেটি বেগম বা কারোর প্রতি কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেননি। এমনকি সাক্ষ্য প্রমাণসহ ওয়াটসের অপরাধ সকলের সামনে উপস্থাপিত করলেও তাকে প্রাণদণ্ড না দিয়ে সভা থেকে বিতাড়িত করেন। তিনি যদি দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা করতেন তাহলে ইতিহাসের ঘটনাপ্রবাহ অন্যরকম হতে পারত। কিন্তু অনভিজ্ঞ সিরাজ ভেবেছিলেন শুধুমাত্র তিনি যে এই চক্রান্ত বা ষড়যন্ত্র বিষয়টি সম্পর্কে অবগত একথা প্রকাশ করলেই সবাইকে উচিত শিক্ষা দিতে পারবেন। তৃতীয়ত, কোমল হৃদয়। যেহেতু নবাব হিসেবে সিরাজ ছিলেন সর্বশক্তিমান, তাই তাঁর একটি আদেশ বা শুধুমাত্র ইশারাতেই ষড়যন্ত্রকারী ব্যক্তিদের শাস্তি হতে পারত। কিন্তু কোমল হৃদয়ের অধিকারী সিরাজ তাঁদের প্রতি কঠোর হওয়ার পরিবর্তে ক্ষমাশীল হয়েছেন। চক্রান্তকারীরা তাঁর আপনজন বারংবার একথা মনে করেই সিরাজ তাঁদের প্রতি কোনো কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেননি। আবার ফরাসিদের সাহায্য করতে না পারার যন্ত্রণা তাকে মরমে বিদ্ধ করেছিল, তাই বিদায়কালে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিনি। চতুর্থত, সম্পর্কের মূল্যবোধ। বড়মাসি ঘসেটি বেগম তাঁরই বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত একথা জেনেও তিনি কিন্তু শুধুমাত্র তাকে নজরবন্দি করেছিলেন, কারাগৃহে নিক্ষেপ করেননি। তাঁর প্রতি কোনো শারীরিক বা মানসিক নির্যাতন করেননি। তাঁর সমস্ত কুকর্মের খবর জানার পরেও তাকে কোনোভাবে অপমান বা অপদস্থ করেননি।
ঘসেটি বেগমের প্রতি কোনোরূপ কটু বাক্য তো প্রয়োগ করেনি, বরং তাকে মায়ের সমান মর্যাদাই দিয়েছিলেন। সম্মানে ও সম্পর্কে বড় আত্মীয়ার প্রতি তার এরূপ আচরণ সম্পর্কের মূল্যবোধেরই পরিচায়ক। আবার তিনি মির্জাফরকেও পরম আত্মীয়রূপে চিহ্নিত করে বিপদের দিনে ভরসা করতে চেয়েছেন। একমাত্র রক্তের সম্পর্কই বড় এমন চিন্তাধারায় তিনি বিশ্বাসী নন, বরং সব সম্পর্ককেই সঠিক মর্যাদা দেওয়ার মানসিকতায় তিনি আস্থাশীল। পঞ্চমত, সাম্প্রদায়িক সম্প্রীতির মনোভাব। বাংলার চরম সংকট মুহূর্তে তিনি হিন্দু মুসলিম উভয় জাতির কাছেই সাহায্য প্রার্থনা করেছেন এবং পরস্পরের সঙ্গে কাঁধ মিলিয়ে যুদ্ধ করার আহ্বান জানিয়েছেন। বাংলার ভূমিতে এই উভয় জাতির গুরুত্বকেই তিনি মান্যতা দিয়েছেন। হিন্দু মুসলিম সৌভ্রাতৃত্বের বার্তায় তিনি এখানে প্রেরণ করেছেন। ষষ্ঠত, স্পষ্টবাদী। ওয়াটস যে ষড়যন্ত্রে লিপ্ত একজন বিশ্বাসঘাতক একথা কিন্তু সিরাজ স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছিলেন। আবার রাজবল্লভ যখন সিরাজকৃত পাপ চাপা থাকবে না বলেন, তখন হোসেন কুলির প্রসঙ্গ এনে সিরাজ কোনো ভূমিকা ছাড়াই একথা স্পষ্টই বুঝিয়ে দেন যে রাজবল্লভের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের শাস্তি মৃত্যুও হতে পারে। ঘসেটি বেগমের অনেক অভিশপ্ত কথা সহ্যের পর একসময় সিরাজ স্পষ্ট জানিয়ে দেন যে তার একটি মাত্র ইশারাতেই ঘসেটির জীবনে বিপর্যয় ঘটতে পারে। সিরাজ প্রত্যেকের দুর্ব্যবহার সহ্য করলেও প্রয়োজনে স্পষ্ট ভাষায় উত্তর দিতেও দ্বিধা করেননি। সংযম, সহিষ্ণুতা ও সৌজন্যের পরিচয় দিলেও প্রয়োজনে যে তিনি কঠিন হতেও পারেন তা তার বক্তব্যেই স্পষ্ট। সপ্তমত, সুবক্তা। সিরাজ নিঃসন্দেহে একজন সুবক্তা ছিলেন। ওয়াটসকে তার অপরাধ সম্পর্কে জানানোর সময় যেভাবে বক্তব্য পেশ করেছেন তাতে ওয়াটস নিজের অপরাধ স্বীকার করতে বাধ্য হয়েছে। ফরাসি প্রতিনিধি মসিয়ে লাকে সাহায্য করতে না পারার কথা যেভাবে ব্যক্ত করেন তাতে মসিয়ে লা তার অসহায়তার কথা উপলব্ধি করেন এবং তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অক্ষুণ্ণ থাকে। এছাড়া স্বদেশ প্রেমের মন্ত্রোচ্চারণ করে তিনি সেনাপতি ও সভাসদদের উদ্বুদ্ধ করার যে প্রচেষ্টা করেন তার ফলস্বরূপ সাময়িকভাবে হলেও সকলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে যেন একটু ছেদ পড়ে এবং নবাবের কথা শুনে তাকে সাহায্যের প্রতিশ্রুতিও দেন এঁরা। অষ্টমত, আত্মসমালোচক। আত্মসমালোচনা অর্থাৎ নিজ দোষ গুণ সম্পর্কে নিজেই আলোচনা করা, এটি নিঃসন্দেহে একটি কঠিন কাজ। অন্যের সম্পর্কে আলোচনা করা যত সহজ, নিজের সম্পর্কে ঠিক ততটাই কঠিন। কিন্তু এইরূপ একটি কঠিন কাজ সিরাজ খুব সহজেই করেছিলেন। তিনি সভায় উপস্থিত সকলের সামনেই নিজ কৃতকর্মের জন্য ক্ষমা চান। পলাশির যুদ্ধ জয় করার পর সবাই মিলে চাইলেই তার কর্মের বিচার করতে পারেন এবং বিচারে তিনি অযোগ্য নবাব বলে বিবেচিত হলে অন্য যে কাউকে এই সিংহাসন ছেড়ে দিতেও তার আপত্তি থাকবে না, একথা বলতেও তার কণ্ঠস্বর কাঁপে না। আবার অনিচ্ছাকৃতভাবে সাহায্য করতে না পারার জন্য ফরাসিদের কাছে অকপটেই ক্ষমা প্রার্থনা করেন। নিজের ব্যর্থতা বা দোষ সব কিছুকেই অকপটে স্বীকার করার ক্ষমতা তাঁর ছিল। নবমত, বিচক্ষণতা। সিরাজের চারপাশে যে বিশাল ষড়যন্ত্রের জাল বোনা হয়েছিল সে বিষয়ে অগ্রিম সংবাদ তিনি গুপ্তচরদের কাছ থেকে সংগ্রহ করেছিলেন। চারিদিকে তাঁর যথেষ্ট নজর ছিল বলেই গুপ্তচরদের তিনি সঠিকভাবেই পরিচালনা করতে পেরেছিলেন, যা তাঁর বিচক্ষণতারই পরিচয় বহন করে। মির্জাফর সহ অন্যান্য সভাসদদের তিনি শাস্তি প্রদান করেননি শুধুমাত্র বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, কারণ তিনি বুঝেছিলেন যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে এদের আনুকূল্য, পরামর্শ, সিদ্ধান্ত এবং সহযোগিতা তাঁর প্রয়োজন। তাই শাস্তি দানের বদলে তিনি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন, যা তাঁর বিচক্ষণ বুদ্ধিরই প্রমাণ দেয়। হিন্দু মুসলমানের বিভেদ নয়,
মিলনই যে বাংলাকে রক্ষা করতে পারবে তিনি বিচক্ষণ বলেই একথা সহজে অনুধাবন করে উভয়ের প্রতি সম মনোভাব পোষণ করেন এবং দেশ রক্ষায় উভয় জাতিরই যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সে কথা উচ্চকণ্ঠে ঘোষণা করেন। দশমত, দেশপ্রেমিক। এই নাট্যাংশে সিরাজের চরিত্রের যে দিকটি সব থেকে বেশি করে আমাদের দৃষ্টি আকর্ষণ করে তা হলো ওনার দেশপ্রেম। তার একমাত্র লক্ষ্য ছিল বাংলার মানমর্যাদা ও স্বাধীনতা রক্ষা। সিরাজ বারংবার তাঁর সেনাপতি ও অমাত্যদের দ্বারা অপমানিত এবং সমালোচিত হয়েছেন। এরা যে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত একথাও জানতেন। নিজের চরম বিপদের কথা বুঝতে পেরেও কিন্তু তিনি এদের প্রাণদণ্ড তো দেনইনি, এমনকি ন্যূনতম শাস্তিস্বরূপ তাদের পদ থেকেও অপসারিত করেননি, বরং তাদের কাছে অনুরোধ করেছেন যে তাঁরা যেন বাংলার দুর্দিনে সিরাজের পাশে থাকেন। ঘরে বাইরে শত্রু পরিবেষ্টিত সিরাজ নিজের জীবন বিপন্ন একথা বুঝতে পেরেও ব্যক্তিগত ক্ষোভ রোষকে দূরে সরিয়ে রেখে দেশের বিপন্নতাকেই অধিক গুরুত্ব দিয়েছেন। ইংরেজদের সঙ্গে আপোষে মীমাংসা করে নিলেই নিজের জীবন রক্ষা করতে পারতেন, কিন্তু দেশপ্রেমের মন্ত্রে উদ্বুদ্ধ সিরাজ নিজের প্রাণ রক্ষার বিনিময়ে দেশের পরাধীনতাকে স্বীকার করেননি। এমনকি বাংলার স্বাধীনতা রক্ষার জন্য নিজের সিংহাসন ত্যাগ করতেও পিছুপা ছিলেন না সিরাজ। এইভাবে অসহায়তা বোধে, কোমল হৃদয়ে, সম্পর্কের মূল্যবোধে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়, স্পষ্ট ভাষণে, আত্মসমালোচনায়, বিচক্ষণতায় এবং দেশমাতার স্বাধীনতা রক্ষার তীব্র আকাঙ্ক্ষায় নবাব সিরাজদৌল্লা একটি রক্ত মাংসের চরিত্র হয়ে উঠেছেন। আজ তোমাদের পাঠ্য সিরাজদৌল্লা নাটকের ৯২ পাতার শেষ লাইনটি ও ৯৩ পাতার পুরোটা পড়ালাম। নাট্যাংশটির পাঠ এখানেই শেষ হলো। খুব ভালো করে সমগ্র নাট্যাংশটি পড়বে, মন দিয়ে সম্পূর্ণ বিষয়টা শুনবে এবং কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমার কাছে জেনে নেবে।